আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ে যে যে ৫টা বিষয়ের উপর ভিত্তি করে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এই ৫টা বিষয় সম্পর্কে আলোচনা করব এবং এর যৌক্তিকতা সম্পর্কে বলতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলা ছিল, মামলা চলমান ছিল, বহুল আলোচিত মামলা। এই মামলাটা রায় কার্যকর হয়েছে গত ১৭ই নভেম্বর, অর্থাৎ গতকালকে। এখন এই মামলার রায়ে সেখানে ৫টা বিষয় নির্ধারণ করা হয়েছে, যে ৫টা অপরাধ প্রমাণিত হয়েছে। এই ৫টা অপরাধের ভিত্তিতে তাকে এই যে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা, মানে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এখন এই ৫টা অপরাধ কী কী, এই বিষয়ে আমরা একটু জানতে চেষ্টা করব। ১৪ই জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে ১৪ই জুলাই ২০২৪ তিনি গণভবনের থেকে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্র জনতাকে উত্তেজিত করেছেন বলে এরকম একটা কথা বলা হয়েছে। দ্বিতীয়, তার অপরাধটি হেলিকপ্টার থেকে যেন গুলি হয়েছে, এই বিষয়টার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপর তৃতীয় যে বিষয়টা, ১৬ই জুলাই আবু সাঈদকে যেন আপনার রংপুরে যেন হত্যা করা হয়েছে। আবু সাঈদ, সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেই আবু সাঈদের হত্যার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপর ৫ই আগস্ট চানখারপুলে ৬জন ব্যক্তিকে হত্যা বা ৬জন মানুষ হত্যার জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে ৫ই আগস্ট আপনারা জানেন সাভারের আশুলিয়াতে যে ৬জনের মরদেহ পোড়ানো, এই বিষয়টা। এখন এখানে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যেই ঘটনাগুলো ১৬ই জুলাই শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, ১৪ই জুলাই এখন উস্কানিমূলক বক্তব্য কি শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি, এই কথাটা বলছেন, সম্ভবত এইটাকেই মিন করা হয়েছে। এখন রাজাকারের নাতিপুতি বা অমুকের নাতিপুতি, এরকম কথা কিন্তু আমরা হামেশাই বলে থাকি। এখন এইটা যে উস্কানিমূলক বক্তব্য হয়ে গেছে বা এটার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মানে ফাঁসির রায় দেওয়া হয়েছে, এটা আসলে হাস্যকর বলে আমি মনে করি। তারপরে হচ্ছে আপনার হেলিকপ্টার থেকে যে গুলি হয়েছে সেটা কিন্তু শেখ হাসিনা করেনি। এখন এটার জন্য যে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে, ব্যক্তিবর্গ বলতে এখানে হয়তো যেই সমস্ত পুলিশ সদস্য বা আর্মি সদস্য বা বিজিবি সদস্য যারাই হোক হেলিকপ্টার করে গুলি করেছেন, হয়তো ওই সদস্যরা দায়ী থাকতো, অথবা পুলিশের যে সমস্ত আপনার পুলিশের যে রুলস আছে, রুলস অনুযায়ী পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে এখানে দোষী করা যাইতো। এখন সেটা না করে সেটা সরাসরি শেখ হাসিনাকে দোষী করে এখানে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, যেটা আসলে আমার কাছে কেমন যেন একটু খটকা বা হাস্যকর মনে হচ্ছে। তারপরে হচ্ছে আপনাদের ১৬ই জুলাই আবু সাঈদকে হত্যা করা হয়েছে রংপুরে। শেখ হাসিনাই ছিল কোথায়? ঢাকাতে। এখন এই আবু সাঈদকে হত্যার জন্য শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে এখানে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যেটাও আমার কাছে একদম মানে কেমন যেন হাস্যকর মনে হচ্ছে। তারপর হচ্ছে গিয়া সাভারে ৫জন লোক হত্যা করা বা ওই ৫জন লোকের মরদেহ পোড়ানো, হ্যাঁ, এই বিষয়টা আসলে খুবই নৃশংসতম একটা দৃশ্য। এটা মরদেহ পুড়িয়ে ফেলা, এটা আসলে এটার জন্য সংশ্লিষ্ট যারা দায়ী বা সংশ্লিষ্ট সেই রেঞ্জে যেখানে যারা পুলিশ সদস্য ছিলেন, সেনাবাহিনীর সদস্য ছিলেন, তারা তো দায়ী। এই জন্য শেখ হাসিনার নামে কেন মামলা হবে? হ্যাঁ, এখন এই বিষয়গুলো আসলে কেমন যেন মনে হয়। এখন এই রায়কে কেন্দ্র করে আসলে আপনার এনসিপি সহ যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত উৎসাহী দলগুলো ছিল বা জামাত, এদের আসলে উৎসাহ দেখলে আপনার হাসন আসবে। কেননা আপনি দেখেন এই রায়ের পরে একটা পক্ষ বা একটা দুষ্কৃতিকারী পক্ষ, তারা ধানমন্ডি ৩২-এর ভাঙ্গা বাড়ি, পোড়া বাড়ি, সেটা ভাঙতে আবার গেছে। আরে ভাই, এত পারেন, আপনারা এত কিছু করেন, ভাঙ্গা বাড়িটা কেন আপনাকে ভাঙতে হবে? আপনাদের ভাষ্য অনুযায়ী, আপনাদের যেই ডক্টর মোহাম্মদ ইউনূস আছে তার ভাষ্য অনুযায়ী তো আসলে দেশের ভিতরে কোনো আওয়ামী লীগ নাই, দেশের ভিতরে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব নাই। এখানে তিনি লক্ষ লক্ষ বলতে নারাজ, তিনি হাজারও বলেন নাই, তিনি শয়ে শয়ে বলছেন। এবং শয়ে শয়ে আওয়ামী লীগ কর্মী থাকলে এদেরকে ভয় পেয়ে আপনি ধানমন্ডি ৩২ ভাঙতে যাওয়া, এটা আসলে কেমন যেন মনে হয়। আবার সেখানে দেখলাম যে আমাদের রমরাজনের যিনি ডিসি ছিলেন মাসুদ, আসলে ওই মাসুদ ভালো হল না, এটাই বোঝা যায়। কেননা এই মাসুদ দেখলাম যে সমস্ত শিক্ষার্থীরা বা আন্দোলনরত শিক্ষার্থীরা আছে তাদেরকে এখানে তিনি যেটা ধোলাই দিয়েছেন, এটা আসলে আমি নিন্দা জানাতে পারি। কেননা নিন্দা এই জন্য জানাচ্ছি, তিনি
এতদিন পর্যন্ত অর্থাৎ 5ই আগস্টের পরে যখন এই যে ধানমন্ডি 32 ভেঙে ফেলা হলো, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, সেনাবাহিনী বা পুলিশের উপস্থিতিতে সেগুলো করা হলো, তখন মাসুদ কিছু বলল না। এখন এই বাড়িটা ভেঙে বাড়িটা পুড়িয়ে দিয়ে এখন সব শেষ, সেখানে কিছু নাই বলতে। এখন সে ভাঙা বাড়ি পাহারা দিতে মাসুদ কেন গেল? এই ভাঙা বাড়ি পাহারা দিতে গিয়ে মাসুদ কেন এই যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে এখানে এই যে যেটা কি বলে যেন হামলা করলো বা নির্যাতন করলো, এটা আসলে আমি নিন্দা জানাই। এখন মাসুদ যদি ভালো হইতো তাহলে মাসুদ তাই এই যে 5ই আগস্টের পরে এই বাড়িটি রক্ষা করতো। কেননা অন্যায় যে করুক যেটা সেটার বিচার এই যে আদালত করছে, কিন্তু এই যে ভাঙা বাড়িটা মানে ভারীটা একটা ইতিহাস এবং ঐতিহ্যের একটা ভারী, এটা ভেঙে ফেলা আসলে এটা কেমন তোর রাজনীতি, কেমন তোর কি, সেটা আমার মাথায় আসে না। এখন এই যে ভাঙা বাড়ি রক্ষার জন্য আমরা দেখলাম যে সেনাবাহিনী উঠে পড়ে লেগেছে। সেনাবাহিনী তার নিজের কি দেখলাম যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও দেখলাম, সেখানে দেখলাম যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বুলডোজারের নাট তিনি খোলার চেষ্টা করতেছেন। এখন এই কষ্ট এখন সেনাবাহিনী কেন করছে? আমিও এটারও নিন্দা জানাই। সেনাবাহিনী এই মুহূর্তে এত কসরত কেন করছে? সেনাবাহিনী তো এটা এই ভাঙা বাড়ি তো রক্ষার জন্য বুলডোজারের নাট খোলার দরকার নাই। যদি সেনাবাহিনী এরকমই ইচ্ছুক থাকতো, মানে অ্যাক্টিভ থাকতো, তারা যদি রক্ষা করতে চাইতো, তাহলে তারা কিন্তু 5ই আগস্টের পরেই এটা রক্ষা করতে পারতো। কেননা আপনারা জানেন যে এই যে 5ই আগস্টের পরে যখন এই যে বঙ্গবন্ধুর যে ধানমন্ডি 32 নম্বরকে ভাঙা হয়েছে, তখন কিন্তু সেনাবাহিনী তার আশেপাশে ছিল। সুতরাং সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা যেহেতু পালন করছে, তাই এখনও সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করা উচিত ছিল বলে আমি মনে করি। সেনাবাহিনী কেন অ্যাক্টিভ হয়েছে এই জন্য আমি নিন্দা জানাই এখানে। আর রমনাজনের ডিসি যে মাসুদ, তিনি যে কাজ করেছেন এটারও তীব্র নিন্দা জানাচ্ছি। সুতরাং এই বিষয়গুলো না করে ছাত্র জনতা যেটা করতে চায় সেটাই করতে দেওয়া উচিত। কেননা দেশ তো আসলে মবতন্ত্রে ভরা বা মবের মূল্যক হিসেবে পরিচিত হয়েছে। সুতরাং এই মবের মূল্যকে যে যার যা মনে করে সে সেটাই করবে। কেন ডিসি মাসুদ এদেরকে বাধা দেবে? কেন সেনাবাহিনী বাধা দিতে যাবে? সুতরাং এটা উচিত নয় সেনাবাহিনী এবং পুলিশের। এখন এই যে সেনাবাহিনী এবং পুলিশ বাধা দিল, এই যে বাধা দেওয়ার কারণে এনসিপি বা জামাতের বা বিএনপির যাদের যে সমস্ত কর্মীরা আছে, তারা তো আসলে এখানে নির্বাধায় এসব কিছু করতে পারে না। এখন নির্বাধায় যেহেতু এতদিন পর্যন্ত তারা সব কিছু করতে পারতো, এখন যেহেতু এই যে বাধাহীনভাবে এগুলো করতে পারে না, এই জন্য আমি নিন্দা জানাই। সুতরাং তাদেরকে সজীব করে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কেননা ধানমন্ডি 32 নম্বর তো আসলে অবশিষ্ট কিছু আছে বলে আমার মনে হয় না। সুতরাং এই ভাঙা বাড়িটা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? এত মানে মারকাট বা শেষ করে দিতে হইব যে এই ভাঙা বাড়ির জন্য। সুতরাং এটা আসলে উচিত নয়। আর এই যে এই মামলার বিষয়কে কেন্দ্র করে আসলে আমরা যেগুলো দেখলাম যে যখন রায় পড়া হচ্ছে, তখন অনেক আইনজীবী বা উপস্থিত অনেকেই ঘুমাচ্ছেন। এখন এটা আসলে হয়তো বার্ধক্যজনিত কারণে বা বয়সজনিত কারণে অনেকের হতে পারে, কিন্তু যারা ইয়াং এই সমস্ত শ্রেণীটা কেন সেখানে ঘুমাইতে হবে, এরকম ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখলে পাবেন। সুতরাং এটা না করে এখানে স্বচ্ছ একটা বিচার কিন্তু ইন্টারিম করতে পারতো, যাতে কোনো সমস্যা হতো না। কিন্তু ইন্টারিম সেটা না করে ইন্টারিম ভুল রাস্তায় গিয়েছে। যে ভুল রাস্তায় গিয়ে এখন সে ভুল রাস্তার খেসারত সারা বাংলাদেশের জনগণ যারা আছেন তাদের সবাইকে দিতে হচ্ছে।